the today's light, your ultimate destination for success. কেমন আছো সবাই? কেমন চলছে প্রিপারেশন? আশা করি সবার খুব ভালো চলছে। 30 ডে 30 মকের আজকের মক নাম্বার 9। চলো দেখে নিই আজকের মকে কি কি কোশ্চেন ছিল। আজকের মকের প্রথম যে কোশ্চেনটা ছিল একদম শর্ট কোশ্চেন ছিল। বলেছে কোন তাপমাত্রায় একটি অচৌম্বকীয় পদার্থ প্যারাচৌম্বক পদার্থে রূপান্তরিত হয়? তাহলে কোন টেম্পারেচারে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে পরিণত হয়? কোন তাপমাত্রায়? আমরা জানি 20 তাপমাত্রার অর্থাৎ 20 টেম্পারেচার উপরে গেলে কি হয়, একটা অচৌম্বকীয় পদার্থ প্যারাম্যাগনেটিক অর্থাৎ চৌম্বকীয় পদার্থে কিন্তু রূপান্তরিত হয়। একদম শর্ট কোশ্চেন ছিল। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা? 20 তাপমাত্রা। নেক্সট প্রবলেমটা কি ছিল? বলেছে এসি জেনারেটর সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি সঠিক? তাহলে একটা এসি জেনারেটর মানে যেটা দিয়ে ইলেকট্রিসিটি অর্থাৎ এসি কারেন্ট উৎপন্ন হয়, সেটাতে কি হয় না, বলেছে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছি, এটি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এটি যান্ত্রিক শক্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এই স্টেটমেন্টটা ঠিক আছে। আমরা কি তোমার হচ্ছে এসি একটা ডায়নামো রোটেট করে এবং সেখান থেকে আমাদের বৈদ্যুতিক শক্তি কিন্তু আমরা পাই। তাহলে এটা তো ঠিক আছে। এরপরে হচ্ছে এটি ফ্যারাডের নীতি অনুসারে কাজ করে। ফ্যারাডের নীতি কোন নীতি? না এটি আমরা যদি কোনো একটা একটা চুম্বক কি হয়, আমরা যদি একটা এসি ডায়নামো অর্থাৎ মোটর দেখি, তার মধ্যে অনেক তার এরকম কুণ্ডলিক আকারে থাকে। সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড মতোর সাথে অ্যাজ এ ম্যাগনেট সেটা এরকম রোটেট করে এবং সে কি হয় ম্যাগনেটিক ফিল্ডগুলো এদের সঙ্গে ক্রস করে এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। অর্থাৎ এটা কিন্তু ফ্যারাডের নীতি অনুসারে কিন্তু কাজ করে। কি করে না, যদি আমরা ম্যাগনেটকে কোনো একটা এরকম লুপের মধ্যে দিয়ে আপ ডাউন করি, একদম পাতি ভাষায় বলছি, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়, আর সেটাই হচ্ছে এসি ভোল্টেজ। সো এসি কারেন্ট। তো সেটা কিন্তু ফ্যারাডের নীতি অনুসারেই কাজ করে। এবং বলেছে উৎপন্ন শক্তি সাইনোসয়েড তরঙ্গরূপে আকারে হতে পারে। এবং কি হয় এসি জেনারেটরে কি হয়, ডিসি কারেন্ট এসি কারেন্ট হয়, আর এসি কারেন্ট হচ্ছে সাইনোসয়েডাল আকার। তো সেক্ষেত্রে তিনটি কিন্তু অপশন সঠিক। 4 নাম্বার বলছে উপরের সমস্ত বিবৃতি এসি জেনারেটরের সম্পর্কে সঠিক। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে 4, সবকটাই সঠিক। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে দুটি ধারক 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড ধারকের সমান্তরালে যুক্ত আছে। ব্যাটারি মাধ্যমটি 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে সংযুক্ত। 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের চার্জ কত? চার্জ আমরা কিভাবে বের করি? ধরো এখন একটা ক্যাপাসিটরের চার্জ আমরা বের করি কিভাবে? চার্জের হচ্ছে কিউ, ধরো কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু বি। এইবার যদি একটা ব্যাপার লেটেন্সি হচ্ছে কেন, একটা ভোল্টেজ সোর্সের সাথে যদি ক্যাপাসিটর গুলো প্যারালাল থাকে, তাহলে তো এদের সাপেক্ষে ভোল্টেজ ড্রপ কি সেম হবে। এটা যদি 2 মাইক্রোফ্যারাডও হয়, এটা 1 মাইক্রোফ্যারাড হয়, তবুও কিন্তু এদের সাপেক্ষে কিন্তু এর সাপেক্ষে যে ভোল্টেজটা ড্রপ করবে এর সাপেক্ষে কিন্তু সেম ভোল্টেজ ড্রপই করবে। তাহলে এখানে কি আছে, 100 ভোল্টের একটা ব্যাটারি। তাহলে ধরো আমি এখানে এটা C1 এটা C2, C1 এটা C2, তাহলে C1
তাহলে এখানে 2 মাইক্রোফ্যারাড বলেছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু C1 কত না 2, পেনটা আজকে আবার ডিস্টার্ব করছে, 2 মাইক্রোফ্যারাড মিলি মাইক্রো অর্থাৎ 2 ইন্টু 10⁻⁻6, এটা হলো ফ্যারাড, আর ভোল্ট হচ্ছে তোমার 100 ভোল্ট। এরপর দেখো তাহলে 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু 100 ভোল্ট, তাহলে এই 100 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করো, কত হবে 200, 200 ইন্টু 10⁻⁻6 অর্থাৎ 200 মাইক্রো কুলম, এটাকে মাইক্রো লেখা যায়, অর্থাৎ 200 মাইক্রো কুলম। বোঝা গেছে? অর্থাৎ এখানে রাইট অপশন কিন্তু অপশন নাম্বার 2। পরের প্রশ্নটা দেখো কি বলছে, বলেছে 2 ওহম, 4 ওহম এবং 10 ওহম রোধগুলি শ্রেণী সমবায়ে যুক্ত, তাদের তুল্য রোধ কত হবে? যদি রেজিস্ট্যান্স সিরিজে থাকে, তাহলে সিরিজে থাকলে আমরা কি করি, রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে তাহলে আমরা কি করি, ডাইরেক্ট প্লাস, অর্থাৎ টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট কত হবে, R1 প্লাস R2 প্লাস R3, তাহলে এখানে কত আছে 2 ওহম, ডাইরেক্ট করো না, তো কিছু বলার কি দরকার, তাহলে 2 প্লাস 4 প্লাস 10, তাহলে কত হবে 16 ওহম, 2 প্লাস 4 প্লাস 10, that is 16 ohm. নেক্সট পরেরটাতে দেখো কি বলেছে, বলেছে সমুদ্রের জলের নীল রং এর কারণ হয় জলের পৃষ্ঠ থেকে প্রতিফলিত সূর্যালোকের ব্যতিচার, জলের অণু দ্বারা সূর্যালোকের বিক্ষিপ্তকরণ, জলে আকাশের ছবি, সূর্যালোকের প্রতিসরণ। তাহলে এটা রাইট অপশন কি হবে, অর্থাৎ সূর্যালোক যখন সমুদ্রের জলের মধ্যে দিয়ে যায় তখন কি হয়, তখন জলের যে অণুগুলো আছে নীল রঙের যে আলো সেটাতে কিন্তু বেশি পরিমাণ বিক্ষিপ্ত পড়ে, অর্থাৎ রে লাইট স্ক্যাটারিং এর ফলেই কিন্তু আমরা জলের রঙকে কি নীল দেখি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু জলের অণু দ্বারা সূর্যালোকের বিক্ষিপ্তকরণ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, বলেছে ইয়ং এর দ্বিচির পরীক্ষার জন্য নিচে দুটি বিবৃতি দেওয়া হলো, যদি বিবৃতি 1 কি বলেছে, যদি পর্দা চিরগুলি থেকে দূরে সরানো হয় তবে ব্যালরগুলির কৌণিক পৃথকীকরণ ধ্রুবক থাকে, এবং যদি একবর্ণীয় উৎসকে একটি বৃহৎ তরঙ্গদৈর্ঘ্য অন্য একবর্ণীয় উৎস দ্বারা প্রতিস্থাপিত করা হয় তবে ব্যালরগুলির কৌণিক পৃথকীকরণ হ্রাস পায়। তাহলে এটা আমাকে যদি করতে হয় তাহলে এখানে মেইনলি কি কৌণিক পৃথকীকরণ, তাহলে কৌণিক পৃথকীকরণ আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু কি হয়, ল্যামডা বাই ডি হয়, অর্থাৎ এখানে ডিসটেন্স কোনটা, ডিসটেন্স হচ্ছে ইয়ং এর যে দুই রেখাচিত্র, অর্থাৎ এই ডিসটেন্স হচ্ছে ডি, আর এইখান থেকে যদি পর্দার ডিসটেন্স সেটাকে বলা হয় ক্যাপিটাল ডি। তাহলে এইখানে ক্যাপিটাল ডি এর সঙ্গে কোনো রকম কিন্তু রিলেশন নেই, তাহলে
এক্ষেত্রে পর্দা আগে পিছে করালেও কিন্তু কৌণিক পৃথকীকরণ অর্থাৎ থিতার মান কিন্তু সেম থাকে। তাহলে এইটা সঠিক, তাই তো। এবার হচ্ছে বলেছে যদি একবর্ণীয় উৎসকে একটি বৃহৎ তরঙ্গ, এবার দেখো তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার সঙ্গে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ল্যামডা যত বাড়বে কৌণিক পৃথকীকরণের মান তত বাড়বে, কিন্তু এখানে দিয়েছে কৌণিক পৃথকীকরণের মান হ্রাস পায়, তাহলে এটা ভুল বলেছে। তাহলে একমাত্র বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, তাই তো। তাহলে রাইট আনসার কোনটা? বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। বোঝা গেল? পরের প্রবলেমটা দেখো, বলেছে দুটি পাকের একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত একটি তড়িৎ প্রবাহ তার কেন্দ্রে বি চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আচ্ছা, কুণ্ডলীটি পুনরায় এমন ভাবে জড়ানো হলো এতে পাকটির এতে চারটি এতে চারটি পাক থাকে এবং একই তড়িৎবাহর মধ্যে দিয়ে যায়, তখন চৌম্বক ক্ষেত্র হবে কি হবে? তাহলে আমরা কি জানি, চৌম্বক ক্ষেত্র অর্থাৎ বি প্রপোর্শনাল টু এন। পেনটা তো ভালো ডিস্টার্ব হচ্ছে আজকে। বি প্রপোর্শনাল টু 1 অর্থাৎ তাহলে প্রথমে পাক ছিল কটা? দুটি, পরে পাক হয়েছে কটা? চারটি। তাহলে কত গুণ বেড়েছে? 2 গুণ বেড়েছে। তাহলে n হয়েছে 2 গুণ, 2n হয়েছে। তাহলে b কত হবে? যেহেতু প্রপোর্শনাল তাহলে এটাও হবে 2b। তাহলে এক্ষেত্রে অপশন কোনটা হবে? 2 ইন্টু b। বোঝা গেছে? বলেছে একটি চলন্ত কুণ্ডলী গ্যালভানোমিটারের সঙ্গে ড্যাশের সংযোগ স্থাপনের মাধ্যমে একটি চলন্ত কুণ্ডলী গ্যালভানোমিটারকে একটি অ্যামমিটারে রূপান্তরিত করা যায়। অ্যামমিটারে একটা রূপান্তর করতে গেলে কি করা হবে? একটা শান্টে আমি একটা রেজিস্টার লাগিয়ে দেব। তাহলে শান্টে রেজিস্টার লাগালে সেটা কি হয়ে যাবে? তার মধ্যে দিয়ে সমস্ত কারেন্টটা প্রবাহিত হবে এবং সেটা কি হচ্ছে অ্যাজ এ অ্যামমিটার হিসেবে কাজ করবে। বোঝা যাবে? তাহলে শান্ট মানে হচ্ছে সমান্তরাল এবং খুব কম রোধযুক্ত একটি সমান্তরাল সমবায় কিন্তু আমাকে অ্যাড করতে হবে। তাহলে একটা অ্যামমিটার আর একটা ভোল্টমিটার, আমরা কি জানি ভোল্টমিটারের সঙ্গে সিরিজে থাকতে হবে, অ্যামমিটারের সঙ্গে প্যারালাল থাকতে হবে, তাহলে কিন্তু অ্যাজ এ অ্যামমিটার কাজ করবে। তো সেহেতু খুব কম রোধযুক্ত একটি সমান্তরাল সমবায় যদি আমরা লাগাই তাহলে কিন্তু সেটা একটা গ্যালভানোমিটার একটা অ্যামমিটারের মতো কাজ করবে। পরের প্রশ্নটা কি বলেছে? একটি বৃত্তাকার তড়িৎ বহনকারী কুণ্ডলীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ এ বরাবর এস দূরত্বে চৌম্বক ক্ষেত্র হলো। তাহলে এটি কি একটি এ ব্যাসার্ধের কি বলেছে? এ ব্যাসার্ধের এবং আই, মনে করলাম যে আই একটা তড়িৎ প্রবাহ বহনকারী বৃত্তাকার কুণ্ডলী, অক্ষ থেকে এস দূরত্বে তার চৌম্বক ক্ষেত্র বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটা কি হয়? μ0/2 I a স্কোয়ার s স্কোয়ার প্লাস a স্কোয়ার 3/2, এটা হয় তোমার ফর্মুলা। এখানে কিন্তু ডাইরেক্ট ফর্মুলা দিয়ে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে। তাহলে দেখো এই ফর্মুলাটা কোথায় আছে? এই ফর্মুলাটা আছে অপশন নাম্বার 3। তাহলে হিয়ার অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, বলেছে চিত্রে দেখানো একটি 10 নিউটন আনুভূমিক বল এ ব্লকের উপর প্রয়োগ করা হচ্ছে। এ ও বি ব্লকের ভর 2 কেজি এবং 3 কেজি। ব্লকগুলি একটি ঘর্ষণহীন পৃষ্ঠের উপর চলে
এ ব্লক দ্বারা বি ব্লকের উপর প্রযুক্ত বল কত হবে। তাহলে এখানে কিন্তু এ এন্ড বি বল কিন্তু একটা তাহলে এখানে দেখো কি বলেছে প্রয়োগ করা হচ্ছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু, আচ্ছা তাহলে এবার আমি ধরো আমি এবার এইটাকে আমি এক একটা ধরছি না, আমি টোটালটার উপরে আমি ধরছি এফ ইজ ইকুয়াল টু এত নিউটন বল প্রয়োগ করেছে। তাহলে এখান থেকে আমি এফ ইজ ইকুয়াল টু কি জানি, এম এ। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমি জানি এম এ, তাহলে আমি জানি এম এখন কত, 2 কেজি। আচ্ছা ধরো এটা বাইরে থেকে, আমি তো বাইরে থেকে 10 নিউটন ফোর্স দিয়েছি, ফোর্সটা গিয়ে পড়েছে এইটার উপর, তাহলে তখন কিন্তু এটা দুটো যেহেতু একসঙ্গেই জোড়া অবস্থায় আছে, তাহলে কিন্তু এই ওভারঅল মাসের উপর কিন্তু আমার ফোর্সটা গিয়ে লেগেছে, সেখানে একটা ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ এখানে একটা এর ভ্যালু পাবো। এইবার সেই এর ভ্যালুটা কিন্তু এর সাপেক্ষ, আর এর জন্য প্রযোজ্য, এর জন্য প্রযোজ্য। তাহলে এবার আমি দেখি, দেখো তাহলে কি হবে, এম এখানে কি হবে, এম এখানে কিন্তু 2 কেজি প্লাস 3 কেজি ইন্টু এ, আর 10 নিউটন আমি ফোর্স দিয়েছি, তাহলে 5 এ ইজ ইকুয়াল টু 10, এ ইজ ইকুয়াল টু 2 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এইটা আমি পেয়েছি এ। এবার ধরো আমি বের করেছি এফ এ, কি বলেছে, এ এ ও বি, এ ব্লক দ্বারা বি ব্লকের উপর প্রযুক্ত বল। তাহলে আমি মনে করি এফ বি এ, মানে এ এ দ্বারা বি এর উপর প্রযুক্ত বল। তাহলে কার উপর বল প্রয়োগ করছে, তাহলে এই এ এ যে মাসটা আছে সেইটা কি বল প্রয়োগ করে কাকে ত্বরান্বিত করছে, বি কে ত্বরান্বিত করছে। তাহলে তাহলে এখানে কার মাস হবে, এম বি ইন্টু কত ত্বরান্বিত করছে, 2 মিটার সেকেন্ড ইনভার্স, তাই তো। তাহলে এমবি কত, এমবি হচ্ছে 3 কেজি ইন্টু এর মান কত, 2 মিটার, ইউনিটগুলো না দিলেও হবে, ইউনিটগুলো দেওয়ার দরকার নেই, 2 মিটার সেকেন্ড ইনভার্স, তাহলে টোটাল কত, 6 নিউটন কিন্তু এ দ্বারা বি এর উপরে ফোর্স ক্রিয়েট করছে। যদি এই দিক থেকে আমি ফোর্সটা দিতাম, তাহলে বি দ্বারা এ এর উপর ফোর্স ক্রিয়েট করত, তাহলে কিন্তু এখানে আমি মাস নিতাম, যদি বলতো বি দ্বারা এর উপর কত হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি নিতাম এম এ। বোঝা গেল, এই কনসেপ্টটা কিন্তু মনে রেখো। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, 6 নিউটন। বোঝা গেছে। বলেছে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 1 ন্যানো, মিলি মাইক্রো ন্যানো মানে 10⁹, এটা ঠিক আছে মিটার। এবার যদি আমি সেমিতে করি 10⁻⁻7, এটাও ঠিক। আর 10 অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং মানেও কিন্তু 1 ন্যানোমিটার, তাই তো। 10⁻⁻10 মানে হচ্ছে তোমার আর্মস্ট্রং, তাহলে আর্মস্ট্রং, তাহলে এটাও ঠিক আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, উপরের সবগুলি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে দুটি ধারকের শ্রেণী সমবায়ে কার্যকারী ধারকত্ব 75 মাইক্রোফ্যারাড এবং সমান্তরাল সমবায়ে 400 মাইক্রোফ্যারাড, তাহলে প্রত্যেকটি ধারকের ধারকত্ব কত। প্রথমে দেওয়া আছে কি শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় যদি হয় তাহলে আমরা কি জানি, রেজিস্টারের অপোজিটটা হয়, অর্থাৎ রেজিস্টারে কি হয়, সিরিয়াল থাকলে প্লাস হয়, প্যারালালে থাকলে 1/r হয়। কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজে থাকলে
1/c হয়, আর যদি প্যারালালে থাকে তাহলে C1 C2 হয়। তাহলে ধরো সিপি ধরলাম প্রথমে, C1 প্লাস C2 কত দেবে, 400 মাইক্রোফ্যারাড। এবার হচ্ছে সি সমবায় অর্থাৎ সিরিজে ধরো, তাহলে কত দেবে, C1 C2 বাই C1 প্লাস C2, ডাইরেক্ট করে দিলাম, তাহলে 75 মাইক্রোফ্যারাড। বোঝা গেছে? তাহলে এইবার হচ্ছে আমি এই C1 C2 জায়গায় বসাবো এইটা 400 মাইক্রোফ্যারাড। তাহলে আমি মনে করি 75 is equal to C1 plus C1 into C2 by হচ্ছে 400। তাহলে C1 into C2 এর মান হচ্ছে 75 into 400, তাহলে কত দাঁড়াবে, 475 300 00, তাই তো? এইবার তাহলে এবার দেখো এখানে কিন্তু C1 and C2 মান বেরিয়েছে। তাহলে এইটা থেকে এবার অ্যানালাইসিস করে বের করা যায়, বা তুমি এখান থেকে C1 C2 একটা যে কোনো ভ্যালু বের করে এই ফর্মুলাতে পুট করলে তুমি একদম ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এলসিএম করতে হবে। এবার ধরো এইটা থেকে আমি যদি ডাইরেক্ট অ্যানালাইসিস করি, তাহলে দেখো এখানে ডাইরেক্ট যদি আমাকে এইটা অর্থাৎ C1 ইন্টু C2 ভ্যালু যদি বের করতে হয়, তাহলে আমাকে C1 প্লাস C2 আমাকে বের করতে হবে 400, এবং C1 ইন্টু C2 বের করতে হবে আমাকে এইটা। তাহলে এইটা হবে রাইট অ্যান্সার। C1 প্লাস C2 400, C1 ইন্টু C2, এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে এটাই বেরোবে। বোঝা গেল? এরপরে নেক্সট প্রবলেমটা দেখো। ও সেম প্রবলেম, মিস্টেক। পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি অচুম্বক পদার্থের প্রবণতা 27 ডিগ্রি তাপমাত্রায় x পাওয়া যায়, তাহলে 627 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর প্রবণতা কত হবে? তাহলে এই প্রবণতার অর্থাৎ আমরা 20 টেম্পারেচারে জানি যে প্যারা চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতা কি, 20 সূত্র অনুসারে কি জানি, ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রবণতার ব্যস্তানুপাতিক। তাহলে এক্স এই প্রবণতা হচ্ছে টেম্পারেচারের ব্যস্তানুপাতিক। তাহলে প্রাথমিক টেম্পারেচার কত ছিল, এবং সেই টেম্পারেচার হতে হবে কেলভিন স্কেলে। তাহলে প্রাথমিক ধরো T1 প্রাথমিক টেম্পারেচার কত ছিল, 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটা হয়ে দাঁড়াবে কত, 300 K। প্রাথমিক প্রবণতা ধরো আমি ধরলাম x1, এখানে x দেওয়া, তাহলে x1 ইজ ইকুয়াল টু কত, x, এবং নতুন টেম্পারেচার কত, T2 ইজ ইকুয়াল টু 627 ডিগ্রি সেলসিয়াস। 627 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তোমার 273 হচ্ছে 0 প্লাস 273, তাহলে 600 900, 273 প্লাস হচ্ছে 627 হলো 900 কেলভিন। তাহলে এখন নতুন প্রবণতা কত দাঁড়াবে, এইটাই আমাকে বের করতে হবে। তাহলে এইখান থেকে যদি আমি দেখি এইখানে টেম্পারেচার কত গুণ বেড়েছে, 3 গুণ বেড়েছে, তাহলে প্রবণতা কত গুণ কমবে, 3 গুণ কমবে, যেহেতু এটা কি আছে, ব্যস্তানুপাতিক। তাহলে x/3 উইল বি রাইট অ্যান্সার, একদম ডাইরেক্ট অ্যানালাইসিস থেকে। বোঝা যাচ্ছে?
তাহলে যত মক দেবে, যত আরো বেশি করে পড়বে, তত কিন্তু ডাইরেক্ট তোমরা নিজে নিজেই সলভ করতে পারবে। এবার বলছে জলে নিমজ্জিত একটি লাঠি বাঁকা দেখায় কারণ। বাঁকা দেখানোর কারণ কি? ধরো জলের রিফ্লেকটিভ ইন্ডেক্স কি হয়, বেশি হবে, বেশি থেকে কমে গেলে কি হবে, শিফট করবে। তাহলে যখনই শিফট করবে তখনই লাঠিটা ব্যাকা দেখাবে, অর্থাৎ কি হয়, আলোর প্রতিসরণ ঘটে। শিফট করে যাওয়াকে আমরা কি বলি, আলোর প্রতিসরণ। অর্থাৎ যে পথে আসার কথা ছিল সেই পথে না এসে বেঁকে যায়। নেক্সট, এবার বলে দেওয়া আছে একটি দেওয়া আছে প্লাঙ্কের ধ্রুবক ইজ ইকুয়াল টু 6.6 × 10⁻27 আর্ক সেকেন্ড, আলোর বেগ এত এবং 300 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যে একটি ফোটনের শক্তি কত হবে? তাহলে আমরা কি জানি, E ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা, জানি তো। তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। h এর মানে দেখো এগুলো কিন্তু অ্যামস্ট্রং, এটা কিন্তু আর্গে দেওয়া আছে, এটা কিন্তু সেমিতে দেওয়া আছে। তাহলে ফাইনাল যেটা বেরোবে শক্তি, সেটাও কিন্তু কিসে বেরোবে, আর্গে বেরোবে। তাহলে h এর মান কত দেওয়া আছে, 6.6 × 10⁻27। c এর মান কত, 3 × 10⁻10 বাই হচ্ছে তোমার 300 আর্মস্ট্রং। তাহলে এই আর্মস্ট্রংটাকে সেমিতে নিয়ে যাও, 3000 × 10⁻8 সেমি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 6.6 × 10⁻, যতটা শর্টকাট, যতটা সিম্পলিফাই করা যায়, 3 × 10⁻10। তাহলে এইটাকে আমরা যদি লিখি তাহলে কি পারবে, 3টে 0 কমিয়ে দাও, 3 × 10⁻⁵, তাই তো। তাহলে এই 3 3 কেটে গেল, এইটা উপরে গেলে কত হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 15 -27 প্লাস হচ্ছে 15, তাহলে কত দাঁড়ায়, 6.6 × 10⁻⁻12, এইটাই তো দাঁড়ায়। আর তাহলে 6.6 × 10⁻⁻12 বার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরের প্রশ্নটা দেখো, বলেছে পৃথিবী পৃষ্ঠের কোনো দুটি অবস্থানের মধ্যে বিশ্বব্যাপী যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যক উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট, গ্লোবাল কমিউনিকেশন মিনিমাম একটা পৃথিবীকে কভার করার জন্য কতগুলো স্যাটেলাইটের প্রয়োজন হয়? মিনিমাম 3টে স্যাটেলাইটের প্রয়োজন হয়। মিনিমাম 3টে স্যাটেলাইট হলে একটা গোটা পৃথিবীকে কভার করা যায়, ঠিক আছে। তাহলে মিনিমাম 3 নাম্বার অফ স্যাটেলাইটস নিডেড ফর কভারিং এ আর্থ। পরের প্রশ্নটা দেখো, একটি পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক অর্থাৎ এফ হচ্ছে 50 হার্টজ, কত সময়ের মধ্যে তা বিপরীত দিকে প্রবাহিত হয়? এরকম একটা প্রবলেম হয়তো মক 8 নালে 7 করেছিলাম। তাহলে এফ কত আছে, 50 হার্টজ, তাই তো। তাহলে এখান থেকে আমাকে প্রথমে কি বের করতে হবে, অর্থাৎ টাইম পিরিয়ড বের করতে হবে, এবং টাইম পিরিয়ডের হাফ করলেই আমি কি পাবো, টাইম পিরিয়ডের হাফ করলেই আমি সেখান থেকে কত সময় বিপরীত দিকে প্রবাহিত হয় সেটা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে টাইম পিরিয়ড সমান সমান কত হবে, টি ইজ ইকুয়াল টু 1/f, তাহলে 1/50 এত সেকেন্ড, তাই তো। তাহলে সেইটাকে যদি আমি হাফ করি t/2 মানে 1/100, তাহলে 1/100 সেকেন্ডে কিন্তু এ
একটা পজিটিভ থেকে নেগেটিভে টার্ন করবে। বোঝা গেল? একদম ইজি কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখো, বলেছে অজানা রোধ নির্ণয় করতে যখন আমরা রোধক বক্সের অর্থাৎ গ্যালভানোমিটার রোধক বক্সের মান সামঞ্জস্য করি, তখন গ্যালভানোমিটারে কি ঘটবে? আচ্ছা, আমরা একটা গ্যালভানোমিটারে কি আমরা যদি এইটাকে হুইস্টন ব্রিজ, তোমরা যারা ফিজিক্সে বিএসসি করেছো তারা তো হুইস্টন ব্রিজের প্র্যাকটিক্যাল করেইছো নিশ্চয়ই। তাহলে হুইস্টন ব্রিজে কি হয় না, 4টে রেজিস্ট্যান্স আর্ম থাকে, PQRS। তো এই যখনই এই PQRS এর রেজিস্ট্যান্সের ভ্যালু সমান হয়ে যায়, তখন কি গ্যালভানোমিটার কাটা কোথায় থাকে? জিরোতে থাকে, তাই তো? আর তখন যদি আমরা কোনো একটা আননোন রেজিস্টারের ভ্যালু ফাইন্ড করতে চাই, তাহলে আমি সেই লেন্থটা বের করব এবং আমরা ট্রাই করব P/Q ইজ ইকুয়াল টু R/S। তাহলে এইটা যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু কি হয়, গ্যালভানোমিটারের কাঁটাটা স্থির হয়ে যায়, অর্থাৎ জিরোতে স্থির হয়ে যায়। তখন মানে P/Q ইজ ইকুয়াল টু R/S হয়ে যাবে। তাহলে কিন্তু এক্ষেত্রে হবে শূন্য বিচ্যুতি, অর্থাৎ গ্যালভানোমিটারের কাঁটা কিন্তু শূন্য থাকে। তার জন্য এখানে অপশন কি হবে তাহলে? শূন্য বিচ্যুতি। পরের প্রশ্নটা দেখো, নিচের জোরগুলির মধ্যে কোনটি সঠিক? দর্পণের সূত্র, লেন্সের সূত্র। দেখো একদম ডাইরেক্ট সূত্র থেকে কিন্তু কোশ্চেন এসছে। তাহলে ডাইরেক্ট সূত্র থেকে কোশ্চেন এসছে, সূত্রগুলো তোমাকে কিন্তু মনে রাখতেই হবে। তাহলে এখানে দেখো, দর্পণের সূত্র আর লেন্সের সূত্র। দর্পণের সূত্রের ক্ষেত্রে কি হয়, এখানে প্লাস হয়, আর লেন্সের সূত্রের ক্ষেত্রে কি হয়, মাইনাস হয়। তাহলে কিন্তু টোটালটা অপোজিট দিয়েছে। তাহলে এ বা 2 কোনোটি নয়, এটা রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে কিন্তু ফর্মুলাগুলো ভালো করে প্রিপেয়ার করবে। পরের প্রশ্নটা দেখো, যখন তাপ বিকিরণ কোনো পৃষ্ঠে পড়ে তখন তার শক্তি দেয়, চাপ প্রয়োগ করে শক্তি দেয় কিন্তু চাপ প্রয়োগ করে না, শক্তি দেয় না কিন্তু চাপ প্রয়োগ করে, শক্তিও দেয় না চাপও প্রয়োগ করে না। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? যখন ধরো তাপ বিকিরণ করে তখন তো একটা থার্মাল রেডিয়েশন হয়। তাহলে থার্মাল রেডিয়েশনের মাধ্যমে কি হয়, এনার্জি স্প্লিট করে, এনার্জি দেয়, এনার্জি প্রদান করে, যাই হোক। এবং তার সঙ্গে কিন্তু কিন্তু একটা রেডিয়েশন প্রেসারও কিন্তু প্রয়োগ করে, অর্থাৎ বিকিরণের পৃষ্ঠের উপরে কিন্তু একটা চাপও প্রয়োগ করে, রেডিয়েশন প্রেসার। যদিও এটা খুব ছোট, কিন্তু তার কিন্তু অস্তিত্ব আছে। তাই এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? শক্তি দেয় এবং চাপও কিন্তু প্রয়োগ করে, যদিও এখানে প্রেসারের মান ভেরি স্মল। বলেছে যদি 6 সেমি ফোকাস দৈর্ঘ্যযুক্ত একটি উত্তল লেন্সের সামনে 10 সেমি দূরত্বে একটি বস্তু স্থাপন করা হয়, তবে প্রতিবিম্বের অবস্থান সেমিতে নির্ণয় করুন। তাহলে এখানে আমি কি ব্যবহার করব? লেন্সের ফর্মুলা, ডাইরেক্ট লেন্সের ফর্মুলা। তাহলে এখানে কি কি দেওয়া আছে? ফোকাল লেন্থ দেওয়া আছে f ইজ ইকুয়াল টু 6 সেমি। আর কি দেওয়া আছে? v ইজ ইকুয়াল টু u ইজ ইকুয়াল টু, সরি এখানে তো হ্যাঁ প্রতিবিম্ব, তাহলে u ইজ ইকুয়াল টু এখানে কি আছে, লেন্সের উত্তল লেন্সের সামনে মানে হচ্ছে -10। আর তাহলে এখান থেকে আমি v ফাইন্ড করব। তাহলে লেন্সের ফর্মুলা অনুসারে কি দাঁড়াবে? 1/v minus 1/u is equal to 1/f। তাহলে এখান থেকে যদি আমি v বের করতে পারি, তাহলে হয়ে গেল আমার প্রবলেম সলভ।
তাহলে 1/f প্লাস 1/u, তাই তো? তাহলে কি দাঁড়ালো? 1/v ইজ ইকুয়াল টু 1/f হচ্ছে 6 মাইনাস হচ্ছে 1/10, এলসিএম করো 30, 5 minus 3, that is 3/30, that is 1/10. তাহলে 1/v is equal to 1/10, সরি এখানে 2 হবে, তাহলে 1/15, 1/15, তাহলে v is equal to 15, তাহলে v is equal to 15 হবে কিন্তু অবজেক্টের 15 সেমি। বোঝা গেল? আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই শেষ। 22টা কোশ্চেনই ছিল তোমাদের আজকের মক নাম্বার 9-এ। আশা করি তোমরা এর মধ্যে অনেকগুলো কোশ্চেনই তোমরা আশা করি করতে পেরেছো। কোন কোন প্রবলেমগুলো ভালো লেগেছে বা কোনগুলো টাফ লেগেছে, কোনটা বুঝতে পারোনি, তাহলে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে? তোমার মতামত কিন্তু আজকের মক সম্বন্ধে অবশ্যই জানাবে কমেন্ট করে। যারা রোজ মক গুলো দিচ্ছ আশা করি তাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং তোমাদের প্রতিদিনের মতো আবারও সকলের সফলতা প্রার্থনা করি। এবং আজকের আর যারা যারা টেলিগ্রামে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, চ্যানেলে জয়েন নেই, তারা কিন্তু জয়েন হয়ে যাও। আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলোতে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়। ঠিক আছে? যদি মকগুলো ভালো লাগে সেগুলো লাইক করবে, খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো রকম অসুবিধা হলে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু রোজ প্রতিদিনের কমেন্ট প্রতিদিন পড়ি এবং কিন্তু যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? অতএব কোনো রকম সংকোচ দ্বিধা বোধ না করে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। ঠিক আছে? সকলের সফলতার প্রার্থনা করে আজকের লেকচারটা এখানে শেষ করছি। টাটা।